আজ কিছুক্ষণ আগেই রঘুনাথপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে আবার তোপ দাগলেন। কেন বারবার এসআইআর নিয়ে তোপ দাগছেন সেই প্রশ্ন তুললেন কে? অমিত শাহ। তিনি বললেন এ রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে এসআইআর নিয়ে এত সমস্যা হয়নি, বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হয়নি, এমনকি নির্বাচন কমিশনকে জঘন্য ভাষায় আক্রমণ করা হচ্ছে এই অভিযোগ আনলেন। কি বললেন তিনি দেখুন। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। मैं आज एसआईआर के बारे में भी खुलकर बताना, एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट ने केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, হ্যাঁ, গত কয়েক মাস ধরে এসআইআর নিয়ে তোপ দাগছেন তৃণমূল নেত্রী, তোপ দাগছেন তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা। এমনকি এসআইআর যখন বিহারে প্রথম ঘোষণা হয় তখন থেকেই তোপ দাগছেন। কিন্তু এই এসআইআর নিয়ে যে কমিশন যে পারছে না, আদালত তো সেটা তার জন্যই বিচার বিভাগকে দায়িত্ব দিয়েছে। তাহলে তৃণমূলের আবারও জোরালো হাতিয়ারের সুযোগ হলো কিনা অমিত শাহের এই বক্তব্য? একদমই তাই। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে প্রশ্নতে তোলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা তো অন্য কোনো রাজ্যে হয়নি, তাহলে এই রাজ্যে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো বিষয়কে নিয়ে আসা হচ্ছে? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে যখনই তারা কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এবং মানুষকে যে ধরনের হেনস্থা হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে তারা যখন প্রশ্ন করছেন, তখন পাল্টা তাদের প্রতি এই ধরনের অভিযোগকে রেখে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তাদের বক্তব্য হচ্ছে যে অনুপ্রবেশকারী প্রবেশের বিষয় নিয়ে, এবং যেটা যার সঙ্গে এসআইআর কে জুড়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, সেই অনুপ্রবেশকারীর ইস্যু তো কেন্দ্রের সামলানোর কথা, আন্তর্জাতিক সীমান্তকে বিএসএফ এর থাকার কথা। তাহলে তারা সেখানে কি করছে? যদিও আজকে অমিত শাহকে বলতে শোনা গেছে যে রাজ্য সরকার ঠিক মতো কাজ করেনি, সীমান্তে বেড়া লাগাতে দেওয়া হয়নি। এবং তিনি দিনকেও উল্লেখ করেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 15 দিনের মধ্যে সীমান্তে তারা বেড়া দেবে, 45 দিনের মধ্যে। এখানে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এই প্রসঙ্গ তো হতে পারে না। এবং যেভাবে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হয়েছে, যেটা নির্বাচন কমিশনের করা উচিত ছিল, কমিশন সেই কাজটা করে উঠতে পারেনি বলেই বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হয়েছে। ফলে অমিত শাহ যে ধরনের অভিযোগ রেখেছেন সেই অভিযোগকে কার্যত আবির, অমিত শাহ এই অভিযোগ রাখলেন আজকে, কিন্তু গত এক মাস ধরে আমরা দেখেছি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকের মুখে এসআইআর নিয়ে ক্ষোভ। মুখ্য নির্বাচন কমিশনার কেন এ রাজ্যে আসছেন না এসআইআর এর পরিস্থিতি দেখতে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তা নিয়েও বার্তা দিয়েছেন। তারপরে আবার অমিত শাহর এই বক্তব্য। আসলে কি কোনোভাবে এসআইআর নিয়ে অ্যাডভান্টেজে চলে যাচ্ছে তৃণমূল, সেই কারণে বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্য? প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর নিয়ে প্রথম যে বিষয়টাকে প্রচারে রাখা হচ্ছে সেটা হচ্ছে হেনস্থা হয়রানি।
তাদের বক্তব্য যে এসআইআর প্রক্রিয়ার তারা বিরোধিতা করেনি, করছেও না, কিন্তু যে এখনো পর্যন্ত যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে তার তালিকা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং যে সমস্ত মানুষজনকে এসআইআর এর কারণে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়াতে হয়েছিল, হয়রানির শিকার হতে হয়েছিল, সেই মানুষগুলোর অবস্থা কি? সেই মানুষগুলোর সেই অবস্থাকে বিচার করে দেখাও। সেই বিচার করে তারা কেন দেখছেন না? এবং যে পরিস্থিতির শিকার হতে হয়েছিল, মৃত্যু হয়েছে অনেক বিএলওর, অনেক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপর তো সেই প্রসঙ্গ নিয়ে না কমিশন না কেন্দ্রের শাসক দল কোনো বক্তব্য রেখেছে। ফলে এটা নিয়ে তৃণমূল যখন পাল্টা প্রচার করছে, তাতেই দলের নেতা কর্মীদের এসআইআর নিয়ে উজ্জীবিত করার জন্যই অমিত শাহের এই বক্তব্য। তাদের আত্মবিশ্বাস যাতে এই নির্বাচন চলাকালীন যাতে অটুট থাকে, সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য অমিত শাহ এই ধরনের মন্তব্য করেছেন, এমনটাই মনে করা হচ্ছে। বেশ। আর কাঁটা তারের বেড়া, সীমান্তে কাঁটা তারের বেড়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য, আবার তোপ দাগলেন অমিত শাহ রাজ্যের বিরুদ্ধে এবং দাবি করলেন 6ই মে ক্ষমতায় এলে পরে, অর্থাৎ 6ই মে সরকার গঠন হওয়ার পর থেকেই শুরু হবে 45 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া 600 কিলোমিটার, সেটা সম্পূর্ণ হবে। সরাসরি চলে যাব একটু সীমান্ত এলাকায়, চলে যাই কোচবিহার। সেখানে কি সমস্যা, অনুপ্রবেশের সমস্যা আদৌ আছে কিনা, কত কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত কোচবিহারে? শুভঙ্কর। হ্যাঁ দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি অয়েন্দা, কোচবিহার জেলাতে গোটা আমাদের রাজ্যে রয়েছে 600 কিলোমিটার এবং কোচবিহার জেলাতেই প্রায় 500 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে 100 কিলোমিটার রয়েছে নদী এবং সীমানাগত সমস্যার কারণে কাঁটাতারবিহীন এলাকা, এবং সেই এলাকাগুলো দিয়ে কিন্তু অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে। যদিও তৃণমূলের নেতা মন্ত্রীরা বরাবরই অভিযোগ করে আসছেন সীমান্তে পাহারারত বিএসএফ এর মদতেই কিন্তু অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে, গরু পাচারের মতো ঘটনা ঘটছে, বিভিন্ন পাচার কাজ করছে। অর্থাৎ বিএসএফ যদি মদত না দেয় তাহলে কিন্তু একটা পরিন্দাও এপার থেকে ওপারে যেতে পারে না বা ওপার থেকে এপারে আসতে পারে না। এই অভিযোগটা যে তুলছিল সামনে নির্বাচন, সে কারণেই কিন্তু অমিত শাহ এসে এবারে বলেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই যে দীর্ঘ একটা 600 কিলোমিটার কাঁটাতারবিহীন সীমান্ত রয়েছে, সেই সীমান্তের কাঁটাতার দেওয়ার কাজ 45 দিনের মধ্যে শেষ হবে। অর্থাৎ এই যে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূলকে পাল্টা চাপে ফেলার জন্যই কিন্তু অমিত শাহ এই ধরনের একটা মন্তব্য করেছেন। আমরা দেখবো অমিত শাহ কি বললেন 45 দিনের মধ্যে ক্ষমতায় আসার, 45 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হবে, জমিও পাবে বিএসএফ। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। কিছুক্ষণ আগেই লাভপুরে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক নামার পরেই আগুন লেগে গেল সেই মঞ্চে, যথেষ্ট আগুন লাগলো এবং আগুন নেভাতে ব্যস্ত তখন কর্মীরা। মঞ্চের কাছেই ছিলেন অভিষেক, তড়িঘড়ি আগুন নেভায় দমকল। দেখুন সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে লাভপুরে জনসভা করছিলেন, লাভপুরের প্রার্থী অভিজিৎ সিনহার সমর্থনে, এবং লাভপুরে অভিষেক নামার পরেই মঞ্চে আগুন, ধোঁয়ায় ভরে যায় মঞ্চ, এবং তখনও পর্যন্ত সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে, বক্স থেকে আরম্ভ করে, অডিও বক্স থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে, কিন্তু একটা অংশে আগুন লেগে গেল। ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কিভাবে আগুন লাগলো এবং তখন তো জনসভা থেকে লোকজন যাননি?
দেখো আমি একদমই যেটা বলে রাখবো যে জনসভা করলেন লাভপুরে যে ফুল্লরা মাঠ, সেই ফুল্লরা মাঠে, সেই ফুল্লরা মাঠে জনসভা শেষ করেছেন এবং মঞ্চের পেছনে যে আরেকটি ঘর রয়েছে যেখানে আমার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, ঠিক তখনই কিন্তু মঞ্চের একটি কোণে আগুন ধরে যায় এবং চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে দমকল অর্থাৎ বোলপুরের দমকল বাহিনী উপস্থিত ছিল, তারা এসে সরাসরি আগুন নিয়ন্ত্রণ করে। তেমন ভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি, যদিও ভিআইপি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যত মঞ্চে থাকাকালীনই অর্থাৎ মঞ্চের পেছনে থাকাকালীনই কিন্তু আগুন ধরে যায় মঞ্চে এবং ঘটনাস্থলে যেহেতু দমকল বাহিনীর লোকজনেরা কিভাবে আগুন লাগলো জানা গেছে? দমকলের যিনি অফিসার ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল এবং তার কারণে শর্ট সার্কিট হয় এবং সেই শর্ট সার্কিটের কারণেই কিন্তু এই আগুন লেগেছে, এমনটাই কিন্তু দমকল আধিকারিক। রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথাও ছিল, তার জন্য পরীক্ষা নিরীক্ষা হয়নি? একদমই দেখো, সেটা দিয়ে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে রাত্রে বৃষ্টি হয়েছে সারাদিন, অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু একটু রোদ ঝলমলে আকাশ ছিল, তারপরে কেন দমকল বাহিনী বা দমকলের যারা আধিকারিকরা ছিল তারা কেন ঠিক করে পরীক্ষা করেনি, বা বিদ্যুতের যারা কাজ করেছে মঞ্চে তারা কেন ঠিক করে পরীক্ষা করেনি, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন। কারণ মাত্র 1 থেকে 1.5 মিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে লাভপুরে। যে সময় আগুনটা লেগেছে সেই সময় অভিষেক তো নেমে গেছেন, কিন্তু অন্যান্য যারা ছিলেন তারাও নেমে গেছিলেন সবাই। হ্যাঁ একদমই তাই, কিন্তু যারা লাভপুরের নেতৃত্ব যারা ছিলেন তারা কিন্তু মঞ্চ থেকে একে নেমে আসছিলেন। বীরভূম জেলা কোর কমিটি যারা সদস্যরা উপস্থিত যাদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মঞ্চের পেছনে ব্যাক থেকে বৈঠক করছিলেন, সেই বৈঠক চলাকালীনই কিন্তু আগুন লেগে যায় মঞ্চের। বেশ।